সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে স্বাগতম। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিকতায় আজকে থাকছে ৮ম কলেজ বা সমপর্যায়ে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার বাংলা প্রশ্ন। তো শুরুতেই রয়েছে অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? তো অংশু শব্দের সমার্থক শব্দ দীপ্তি। অংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে দীপ্তি, কিরণ, জ্যোতি, দ্যুতি, আভা, বিভা বা প্রভা এগুলো। তো সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে কিন্তু খেয়াল করতে হবে। আমরা কিন্তু অনেক সময় ভাবতে পারি যে পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি ভেবে কিন্তু উত্তর অনেকেই করে ফেলে। তো পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় বলেছে। তো এটা হবে প্রাণত। প্রাণত শব্দের অর্থ হচ্ছে জল। তো বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের। বাগধারা বা বাগবিধি এখানে হবে আসলে কোন শব্দ বা শব্দগুচ্ছের। তো বিশেষ অর্থ প্রকাশ করে। বাগধারা বা বাগবিধি শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। তৎপুরুষ সমাসের তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাস হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে ক্ষুধার খাসি। ক্ষুধার খাসি দিয়ে ভাবনা চিন্তাহীন বাগধারাটির অর্থ প্রকাশ করে। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণ কি? সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি এই বাক্যটি শুদ্ধ। কারণ সূর্য উদিত হয়েছে হবে, তার সৌজন্যে মুগ্ধ হয়েছি, আর বিধি লঙ্ঘিত হয়েছে হবে। তো ১১ নাম্বার রয়েছে লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে বাটা যে লঙ্কা। বাটা যে লঙ্কা এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ। ১১ নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন প্রাকৃত স্তর থেকে? এটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কিন্তু মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? মৌমাছি। মৌমাছি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? এটা হচ্ছে দ্বিগু সমাস। অর্থাৎ শব্দের শুরুতে যদি সংখ্যা থাকে এবং পরপদের যদি প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে যদি সমাহার কথাটি উল্লেখ থাকে সেটি কিন্তু দ্বিগু সমাস হয়ে যায়। উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটি হচ্ছে উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়। ১৬ নম্বরে রয়েছে সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? এটি হবে অব্যয়। অর্থাৎ সাধুরীতিতে কিন্তু অব্যয় পদের দীর্ঘৎ রূপ হয় না। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? সমসমান পদ। যে সকল পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাকে বলে সমসমান পদ। অর্থাৎ যে পদ মিলে সমাস গঠিত হয় বা সমস্ত পদ গঠিত হয় তাকে কিন্তু সমসমান পদ বলে। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি একটি জটিল বাক্য। এটি একটি জটিল বাক্য। কেননা যতই ততই আছে। তো এই যতই ততই দিয়ে আলাদা দুটো বাক্যকে কিন্তু একত্র করা হয়েছে। তো এরপরে রয়েছে হরতাল কি ধরনের শব্দ? হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি। হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। তো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে? তাকে বলে ইতিহাসবেত্তা। অর্থাৎ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাসবেত্তা। কিন্তু যিনি ইতিহাস রচনা করেন তাকে কিন্তু বলা হয় ঐতিহাসিক। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা।
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলে শিরোনাম। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলে শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কিন্তু আ মূল আ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কিন্তু ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তো বাংলা ভাষার শব্দ সম্পর্কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার শব্দ সম্পর্কে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে।